শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এই মুহূর্তে তোমরা পরীক্ষা দিয়ে হয়তো বাড়ি ফিরলে, কিংবা অনেকে এখনও পর্যন্ত বাড়িটুকু পৌঁছতে পারোনি, যারা দূরে পরীক্ষা তোমাদের পড়েছিল। ঠিক আছে, যাই হোক, মোটামুটি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসো 35টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছো, এটুকু আশা রাখছি। এবং সর্বোপরি বলবো এটাই, তোমাদের যে প্রশ্ন আমি অ্যানালাইজ করলাম, এবং প্রশ্নটা মোটামুটিভাবে বলা যেতে পারে যে খুব কঠিন নয় আর সহজ তো একদমই নয়, অর্থাৎ মাঝারি মানের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া আছে এখানে, এবং বেশ কিছু প্রশ্ন অবশ্য একটু কঠিন ঘুরিয়ে দেওয়া, তো সেগুলোর ক্ষেত্রে হয়তো তোমরা একটু এদিক ওদিক করেছো। তো আশা রাখছি প্রত্যেকে খুব ভালো নাম্বার পাবে এবং দিয়েছো। তো নিশ্চিতভাবে আমি এখানে উত্তরগুলো তোমাদের সামনে কথা মতো তুলে দিচ্ছি। যে উত্তরগুলো আমার মনে হয়েছে শুধু নয়, এটা ঠিকই। তো যে উত্তরগুলো সঠিক সেই উত্তরগুলো আমি দিচ্ছি। ডাউট যেগুলো, সেগুলো নিশ্চিত আমি বলে দেবো যে এই জায়গায় একটু ডাউট আছে, কারণ সময় অনেকটা কম। এবং আমাকে কোশ্চেনটা যেটা পাঠিয়েছে সৌম্যদীপকে থ্যাঙ্কস জানাই। এবং সর্বোপরি যে বিষয়টা, যেভাবে করে ছবিটাও পাঠিয়েছে, রাস্তায় আছে অবশ্য, তো সেক্ষেত্রে একটু হয়ে গেছে। যাই হোক, কথা আমি বাড়াচ্ছি না, একদম শেষ ভালো যার সব ভালো তার কথায় রয়েছে, সে কারণে শেষের প্রশ্ন থেকেই আমি শুরুটা করছি। প্রশ্ন নম্বর 35 প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চলের থেকে আহরিত হয়? অর্থাৎ মহীসোপান অঞ্চল তোমরা জানো যে সমুদ্রপৃষ্ঠে 200 মিটার গভীরতা থেকে যার শুরু হয়ে থাকে মহীসোপান অঞ্চল, এটা খনি সমৃদ্ধ অঞ্চল। তো সেই জায়গায় কি পাওয়া যায়, সব থেকে বেশি আহরণ করা হয় কোনটা? সেটা হচ্ছে এখানে অপশান এ রয়েছে ফসফেটিক নিউডিলস, ফেরাম্যাঙ্গানিজ নিডলস, মনোজাইট এবং ম্যাসিভ সালফাইড রয়েছে। তো এটার উত্তর হবে অপশান সি, মনোজাইট হবে এর সঠিক উত্তর। তো এখানে নাম্বারিংটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা জাস্ট মিলিয়ে নেবে, কারণ পিডিএফটা তৈরি করতে গিয়ে হয়তো সেভাবে হয়নি পেজে। তো সবকটা প্রশ্ন আছে, একটু দাগ নাম্বারের সাথে উত্তরগুলো একটু কাইন্ডলি মিলিয়ে নেবে, ঠিক আছে? তো পরের যে প্রশ্নটা রয়েছে, তোমাদের একটা ছবি দেওয়া আছে, ছবিতে 34 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে আছে যে নিম্নের অঙ্কিত চিত্রটির সাহায্যে বা চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি? দেখো, একটু লক্ষ্য করে যদি ছবিটা দেখে থাকো, দেখবে এখানে অপশান এ এই জায়গায় আছে, এবং অপশান 2 এখানে আছে, এবং এখানে 3 রয়েছে, আর এখানে এই বরাবর একটা দেখো সীমান্ত লাইন রয়েছে। তো এটা থেকে আমরা পরিষ্কারই বলে দিতে পারি যে এটা কোন ধরনের বৃষ্টিপাতের উদাহরণ। এটা সঠিক উত্তর হবে অপশান সি, এই জায়গায় এই উত্তরটাই হবে অপশান সিতে, এটা হবে সঠিক উত্তর। কি রয়েছে? শীতল বায়ু, দেখো 1-এ রয়েছে শীতল বায়ু, 2-এ আছে উষ্ণবায়ু, 2-এর জায়গায় আছে, এবং 3 নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতে। এক্ষেত্রে একটা মাঝখানের দেখো একটা যে সীমারেখা 3 বলে দেওয়া আছে, সেটা হচ্ছে সীমান্ত, অর্থাৎ উষ্ণবায়ু এবং শীতল বায়ুর যে সীমান্ত সৃষ্টি হয় সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিতে। এক্ষেত্রে 34 নম্বর উত্তরের অপশান সি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে 33 নম্বর প্রশ্ন। এটা দেখো, সহজ একটা প্রশ্ন, কিন্তু এখানে অপশানগুলো একটু এমনভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে হয়তো একটু নিজেদের গুলিয়ে গেছে কিছুটা। তো যাই হোক, এখানে প্রথম বলছে অবিরাম বৃষ্টিপাত হয়। অবিরাম বৃষ্টিপাত, দেখো সত্যি বলতে অবিরাম বৃষ্টিপাত হয়ে থাকে কিউমুলো নিম্বাস মেঘে, অর্থাৎ এখানে হবে। তাহলে এতে ডি হওয়া উচিত, তাহলে এ ডি কোনটা আছে? কোনোটাই নেই। সেক্ষেত্রে তোমরা হয়তো একটু সমস্যায় পড়ে গেছো। এক্ষেত্রে কিউমুলো নিম্বাস মেঘে বৃষ্টি হয়ে থাকে, তাহলেও অবিরাম বৃষ্টি এখানে নিম্ব স্ট্যাটাস, যেহেতু এটা একটা নিম্বাস মেঘের ধরন, তো সেক্ষেত্রে সেটাই 2 ধরা হচ্ছে। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা এটা ভালো করে জানো যে পরিষ্কার আবহাওয়া সেটা কোন মেঘে হয়? স্ট্যাটাস মেঘের ক্ষেত্রে, অর্থাৎ ঊর্ধ্বাকাশের একটি মেঘ পরিষ্কার আবহাওয়া বিরাজ করে। এক্ষেত্রে তোমাদের যে সঠিক উত্তরটা হবে, অর্থাৎ 33 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর, সেটা একটু ডাউট রয়েছে এই জায়গাটায়, একটু নিজেরা দেখে নেবে। সেটা হচ্ছে অপশান এ যদি হয়ে থাকে বি, আর এদিকের যদি পরিষ্কার আবহাওয়া যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে অপশান দেখো কোথায়, সেটা একটু সমস্যা হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ ডি এখানে সেরকমভাবে, অর্থাৎ 4 পরিষ্কার আবহাওয়া যেটা হয় স্ট্যাটাস মেঘ, অপশান ডি এখানে কিন্তু কোনোটাই দেওয়া নেই, যেটা সব থেকে বড় সমস্যা। সেক্ষেত্রে এখানে বলা যেতে পারে কিউমুলো নিম্বাস এবং বজ্রবিদ্যুৎ সহ মেঘ পরিষ্কার আবহাওয়া। আচ্ছা, এই জায়গাটা একটু ডাউট রেখে গেলাম, প্রশ্নটা একটু আমাকে দেখতে হবে, দেখে আমি এটাকে উত্তর দিচ্ছি, ঠিক আছে?
তো আসো পরের প্রশ্ন যেটা রয়েছে অপশান 31 নম্বর দাগের যে প্রশ্নটা রয়েছে তোমাদের 31, দেখো 31, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাব রেখা একত্রিত হয়, একদম খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে এখানে, একটু বুঝে উত্তর দিতে হবে এই জায়গায়। দেখো এখানে লেখা আছে যে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্বগ্রাব রেখা একটি একত্রিত হয় তখন সেখানে কি সৃষ্টি হয়, এটা বলছে। তো অপশান 31, এখানে অপশান 31 হয়ে যাবে মধ্যগ্রাব রেখা। কারণ দেখো এই একটা হিমবাহ আকার আকৃতি কেমন হয়, উপত্যকা ইউ আকৃতির হয়ে থাকে। তো এখানে যদি আমি ধরে থাকি তাহলে দুটো যদি হিমবাহের, অর্থাৎ যখন দুটি সন্নিহিত হিমবাহের অগ্রবর্তী হিমবাহের পার্শ্বগ্রাবরেখা অর্থাৎ পাশের যে গ্রাবরেখা, এখানে যদি দুটো ইউ আমি ধরে নিই তাহলে এখানে কি হচ্ছে, মাঝখানে মধ্য হচ্ছে না, তাহলে এটা মধ্য গ্রাবরেখা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর 31 নম্বর দাগে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেটা হচ্ছে 28 নম্বর দাগে, একটু লক্ষ্য করে দেখো, আমি সিরিয়ালটা একটু উলট পালট হয়ে গেছে, একটু মানিয়ে নেবে তোমরা, শুধু দাগ নাম্বারের সাথে উত্তরগুলো একটু মিলিয়ে নিও। তো 28 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সঠিক বিকল্প প্রশ্নসূচক স্থানে বসাও, অর্থাৎ এখানে একটা প্রশ্নসূচক চিহ্ন দেওয়া আছে এই জায়গাটায়, এবং এখানে লেখা আছে আমদানি বাণিজ্য, পুনর্রপ্তানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য। তিনটে কোন ক্ষেত্রে হয়ে থাকে, বাণিজ্যের ক্ষেত্রে তোমরা পড়েছো আন্তর্জাতিক বাণিজ্যে এটা হয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এখানে অপশান বি হবে সঠিক উত্তর 28 নম্বর দাগে এই প্রশ্নটা থেকে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের পরের প্রশ্ন, আচ্ছা 26-এর প্রশ্নটা একটু দেখো, 26-এর প্রশ্ন, দাগ নম্বর 26, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়। এখানে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণের পদ্ধতিকে কি বলে, এইটা উত্তরটা জানতে চাওয়া হয়েছে। সেখানে একদম সঠিক উত্তর এখানে অপশান ডি হবে, সেটা হচ্ছে জন অভিক্ষেপ। জন অভিক্ষেপ বলা হয় তাকে, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। এখানে অপশান 26 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে জন অভিক্ষেপ, অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাও। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 19-এর দাগটা একটু লক্ষ্য করে দেখো, দাগ নাম্বার 19, অসুবিধা একটু হচ্ছে, একটু ভিডিওটাকে পজ করে একটু দাগ নাম্বারের সাথে মিলিয়ে নিও, এটুকু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। তো 19 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, এখানে একটা প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তরটা বাছতে হবে। এখানে 1 2 3 4 করে দেওয়া আছে একটা জায়গায়, হ্যাঁ পুরো প্রশ্নটা দেখা যাচ্ছে। এবার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি দেখো। তাহলে এক্ষেত্রে দেখো কৃষি পরিকল্পনা করা হয়ে থাকে কি থেকে, শস্য পঞ্জিকা থেকে, এবং পরের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কৃষি জমির উর্বরতা নির্ভর করে কার উপর বৃদ্ধি করা হয়, শস্যাবর্তন। তাহলে একেরটা কি হবে সি, এবং দুইয়েরটা সেক্ষেত্রে হয়ে যাবে একেরটা সি, দুইয়েরটা ডি হলো। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কৃষিকাজের পৌনপুনিকতা। পৌনপুনিকতা এটাকে বলা হয়ে থাকে কৃষিকাজের পৌনপুনিকতা। আচ্ছা, শস্যের প্রাধান্য যেটা দেখা যায় সেটা হচ্ছে শস্য সমন্বয়, এটা তোমরা জানো। আর কৃষিকাজে পৌনকতা বাকি থাকলো শস্য প্রকটতা। তাহলে ক্রপ ইন্টেন্সিটি, অর্থাৎ এখানে এই চারটে থেকে তাহলে অপশান ডি এক্ষেত্রে হবে সঠিক উত্তর, অপশান ডি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমি যাব পরের প্রশ্নে। হ্যাঁ, পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই দেখো 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 17 নম্বর প্রশ্ন দেওয়া ছিল তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানের রাস্তা বরাবর কোন ধরনের আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে, কোন ধরনের, এটা হচ্ছে ওয়াই, অপশান ডি হবে সঠিক উত্তর, ওয়াই শেপ বা ওয়াই আকৃতির। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তাহলে এই জায়গাটায় কোন শেপ হলো, ওয়াই শেপ হচ্ছে না, এটা ইংরেজি অক্ষর ওয়াই এর নেয়, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। আশা করি এই উত্তরটা অনেক সহজ ছিল এবং তোমরা নিশ্চিতভাবে সবাই সঠিক উত্তর দিয়েছো এই প্রশ্নটায়। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অপশান 15 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে। দেখো বলা হচ্ছে এখানে মাইগ্রেশন থেকে প্রশ্ন আসবে, আমি বলে দিয়েছিলাম আগে যে মাইগ্রেশন থেকে একটা প্রশ্ন নিশ্চিত থাকবে। মাইগ্রেশন থেকে যে প্রশ্নটি দিয়েছে সেটা হচ্ছে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর, অর্থাৎ টেনে আনে যে কারণে মানুষজন এক জায়গায় ভিড় জমায়, সেখানে কোন কারণটি নয়, অর্থাৎ নয় কোন কারণটি, এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করেছো নিশ্চিত, নয়। তাহলে এখানে দেখে নাও, প্রথম হচ্ছে লাভজনক পেশা বা উচ্চ আয়, নিশ্চিতভাবে এটা লোক ডেকে আনে বা পরিব্রাজন ঘটে এই কারণে মানুষ চলে আসে এখানে। দুই হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন বা সামাজিক নিরাপত্তা, এটাও একটা ভালো দিক।
তাহলে এগুলো ঠিক আছে। এই ক্ষেত্রে সুচিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা এটাও টেনে আনে। পরে রয়েছে ধর্ম ও জাতিগত ভেদাভেদ, হ্যাঁ নিশ্চিত, তাহলে এটা নয়। তাহলে এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি রয়েছে, পরের প্রশ্নে তোমরা চলে যাও। হ্যাঁ, পরের প্রশ্ন নম্বর 7। 7-এর প্রশ্নে দেখো লেখা আছে যে একটি নিম্নে অঙ্কিত বসতি কোন ধরনের বসতি। এটা একদম সহজ একটা প্রশ্ন, মাঝখানে রাস্তা এবং দুদিকে বসতি, তাহলে এটা হবে রৈখিক বসতি। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাও। পরের প্রশ্ন রয়েছে 5 নম্বর দাগের প্রশ্নটা একটু দেখবে। স্থূল জন্মহার বা সিবিআর, স্থূল জন্মহার বা সিবিআর হলো এর সূত্রটি কি? এর সূত্রটি হচ্ছে এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর, যে 1 বছরে জন্মগ্রহণকারী শিশুর মোট সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু 1000। এখানে অপশান বি হবে সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি আছে, পরের প্রশ্নে হ্যাঁ, পরে এখানে একটা খাদ্য শৃঙ্খল থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে যে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তর দেখো। তাহলে এখানে দেখো এটা ঠিক করা আছে, অর্থাৎ পচা পাতা, লার্ভা এবং ছোট মাছ থেকে বড় মাছ, এই ধরনের খাদ্য শৃঙ্খল জলাভূমিতে লক্ষ্য করা যায়। পরে রয়েছে ঘাস ফড়িং এবং ঘাস ফড়িং, ব্যাঙ, মাছ, সাপ, এই ধরনের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল, এটা শিকারী খাদ্য শৃঙ্খল। কুকুর, কৃমি, বিয়োজক, এটা পরজীবী খাদ্য শৃঙ্খল। এবং তারপরে রয়েছে উদ্ভিদ এবং হরিণ, এটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। তাহলে এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নে যাও। পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, কাস্ট অঞ্চলে চুনাপাথর অদাব্য দ্রবণ কার্যের ফলে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত সেটাকে বলা হয় টেরারোসা। এক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, প্রশান্ত মহাসাগর, হ্যাঁ বিবৃতিগুলি পড়ো, সত্য মিথ্যা লেখো। প্রশান্ত মহাসাগর, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা বলবে। প্রশান্ত মহাসাগর পৃথিবীপৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ জল অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে, এটা ঠিক আছে। 2 হচ্ছে সমুদ্রস্রোত এবং সমুদ্রতলের আকৃতি আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানে, ওশেনোগ্রাফিতে, ঠিক আছে। পরের যে প্রশ্নটি রয়েছে, ফার্দিনান্দ ম্যাগেলান কে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়, এটা উত্তরটা ভুল আছে। দক্ষিণ গোলার্ধে অপেক্ষায় উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, এটাও ভুল আছে। তাহলে এক্ষেত্রে অপশান কি হয়ে যাবে? দুটো ঠিক দুটো ভুল। তাহলে এটা কোন দাগে আছে দেখে নাও। এটা আছে, হ্যাঁ অপশান সি হবে এক্ষেত্রে, অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী দাগ নম্বরে যাও। পরবর্তী যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে এটা অপশান 4, অর্থাৎ 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ক্রান্তীয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অত্যাধিক উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বসবাসকারী গোষ্ঠীকে কি বলা হয় থাকে। এক্ষেত্রে উত্তরটা একটু ডাউট হচ্ছে, তবে আশা করি এটা সঠিক হবে। এটা হচ্ছে বান্টু উপজাতি বসবাস করে থাকে, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের, প্রশ্নটা পরে আসছি। পরে 6 নম্বর দাগের প্রশ্নটা একটু দেখো। দাগ নম্বর মেলাতে খুব সমস্যা হচ্ছে, আশা করি একটু মিলিয়ে নাও, কারণ আমি পিডিএফটা করতে গিয়ে বা পেজগুলো এমন এসছে বা এই মোবাইলে তো সে কারণে একটু দেরি হয়েছে এবং সর্বোপরি যেটা গুছিয়ে নিতে সময় হয়নি, কারণ পরে আবার 11-এর রয়েছে, একটু চাপ আছে। তো ঠিক আছে, পরের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে 6 নম্বর দাগে, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে কি বলা হয় থাকে। আচ্ছা, এখানে কেন এই দাগ নাম্বার দিয়েছে আমি জানি না, তো যদি এটা করে থাকে এটা নিশ্চিত ভুল। এটা উত্তর হবে শুষ্ক বিন্দু বসতি। কেন? কারণ তোমরা জানো যে এটা বন্যাপ্রবণ অঞ্চল, মানে মানুষ বাঁচার জন্য কি হবে, এই জায়গায় যদি বন্যা হয়ে যায় তাহলে মানুষ উঁচুতে যাবে, তো উঁচুর দিকে যদি চলে যায় তাহলে সেই জায়গায় কি বসতি হবে, সেটা শুষ্ক বসতি হবে। তাহলে এখানে উত্তর হবে শুষ্ক বসতি, এটা হলো। আর আর্দ্র বসতি কোনটা তোমরা জানো, আর্দ্রবিন্দু, অর্থাৎ যেখানে মরুভূমিতে মানুষ জল পাচ্ছে না, তাহলে সেখানে কোথায় যাবে, মরুদ্যান যেখানে আছে, অর্থাৎ জলের উৎসকে কেন্দ্র করে মানুষের বসতি গড়ে ওঠে, তখন আর্দ্রবিন্দু বসতি বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, শুষ্ক বিন্দু বসতি, এটা হচ্ছে সঠিক। পরবর্তী যে দাগ নম্বরটি রয়েছে, পরবর্তী দাগের প্রশ্নে তোমরা দেখো, পরে রয়েছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের সঙ্গে প্রযোজ্য নয়। এক্ষেত্রে এখানে অপশান যাব পরে, আগে একটু দেখে নাও। খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার, এটাতে একদম ভুলই লেখা আছে, অর্থাৎ এখানে চক্রাকার নয়, চক্রাকার মানে সার্কেল। খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ হয়ে থাকে একমুখী প্রবাহ, শক্তির প্রবাহ। তাহলে পরে আসছে খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহের 10% নীতি অনুসরণ করে শক্তি স্থানান্তর হয়, এটা ঠিকই। প্রযোজ্য নয় বলেছে, হ্যাঁ এটা একটু দেখবে, নয়। তাহলে এটা ঠিক আছে। খাদ্য শৃঙ্খলে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরগুলিতে জীবের সংখ্যা বা শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পায়, এটা ঠিক। এবং খাদ্য শৃঙ্খলে প্রজাতির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, এটা ঠিক। তাহলে সেক্ষেত্রে অপশান
একটা প্রথমেরটাই ভুল, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ হবে সঠিক উত্তর। এক্ষেত্রে 11 নম্বর দাগের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেটা হচ্ছে 9 নম্বর দাগ। এটা একদম মানে কি বলা যেতে পারে, পাতি একটা প্রশ্ন ছিল এবং তোমরা সেটা অনেক দিন ধরেই ক্লাস 9, 10, 11 পড়েছো। এটা হচ্ছে অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত পর্যায়কে বলা হয় গ্রেডেশন বা পর্যায়ন। পরবর্তী যে প্রশ্নটি আছে 8 নম্বর দাগের যে প্রশ্ন, সেখানে রয়েছে দেখো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? এটা কেন, এখানে দাগ কেন? এটা হবে জামনগর, গুজরাট। এটা হচ্ছে সঠিক উত্তর, জামনগর। 8 নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে সি, জামনগর, গুজরাট। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 10-এর দাগে লেখা রয়েছে দেখো নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত? নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত? আচ্ছা, এখানে লেখা আছে জুম, আর এখানে আছে গুগল মিট, মাইক্রোসফট টিম এবং স্ক্রাইব। এগুলো কি এটা হচ্ছে একটু বলে দিই। প্রথম হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং, অর্থাৎ মেসেজ পাঠানো। উপগ্রহ যোগাযোগ দাগ দিয়েছে কেন জানি না। উপগ্রহ যোগাযোগ হচ্ছে স্যাটেলাইট, যেটা ভূপৃষ্ঠ থেকে করা হয়। ভিডিও কনফারেন্স মানে ভিডিও কল হবে, ভিডিওতে কথাবার্তা। আর একটা হচ্ছে টেলিকনফারেন্স, অর্থাৎ যেখানে অডিও অ্যান্ড ভিডিও দুটোই হবে, এবং এই স্ক্রাইব বা মাইক্রোসফট টিম বা গুগল মিট এগুলোতে ভিডিও অডিও দুটোই হয়। সেক্ষেত্রে এখানে অপশান সি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা হচ্ছে টেলিকনফারেন্স। এবং ডাউট যদিও একটু থেকে থাকে কারোর, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্স নিয়ে। ভিডিও কনফারেন্স আশা করি হবে না, টেলিকনফারেন্স হবে, কারণ টেলির মধ্যে ভিডিও অ্যান্ড অডিও দুটোই রয়েছে। আর ভিডিও মানে অনলি ভিডিও দেখতে পাবে, ভিডিওতে কথা হবে, এটুকুই। আর কিন্তু আলাদাভাবে কলিং হবে না। সেক্ষেত্রে টেলিকনফারেন্সটা হবে সঠিক উত্তর, অপশান সি 10 নম্বর দাগে। পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 12 নম্বর দাগের একটু প্রশ্নটা তোমরা দেখবে। 12 নম্বর দাগে এখানে একটা প্রশ্ন রয়েছে, একটু আমাকে সময় ভাবতে হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা। এটা প্রশ্নটা একটু কেটে গেছে, এই যে পাঠিয়েছে আমাকে, তো সেই জায়গায় আমি এটা বুঝতে পারছি না। সেচ হওয়ার দক্ষিণ ভারতের তুলনায় উত্তর গোলার্ধের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কারণটি প্রযোজ্য নয়, এটাই বলছে বোধহয়। আচ্ছা, এখানে দেখো উত্তর ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে, এটা কোনটি প্রযোজ্য নয় বলেছে। হ্যাঁ, উত্তর ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে, এটা ঠিক, কারণ পার্বত্য নদী। উত্তর ভারতের সমভূমির বেশিরভাগ জায়গায় ভূমিভাগ অপেক্ষাকৃত এটা বোধহয় নরম শিলা দ্বারা গঠিত। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে ভূমিভাগ অপেক্ষাকৃত নরম শিলা দ্বারা গঠিত, এটা ঠিক। পরে বলছে উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদী সেচখাল খনন করা হয়েছে। সেচখাল, উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদীতে সেচখাল খনন করা হয়েছে। আচ্ছা, আর একটা কী আছে দেখি। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য। হ্যাঁ, এটা ঠিক। তাহলে কোনটি নয় বলছে, তাই তো? যে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে কোনটি নয়? খালের সংখ্যা, উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদীতে সেচখাল খনন করা হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে বোধহয় নয়, এটা হবে হয়তো। এটা নয় যেহেতু বলেছে, তাহলে এক্ষেত্রে অপশান ডি হবে হয়তো সঠিক। উত্তর ভারতের সমভূমি অঞ্চল কূপ, নলকূপ ও জলাশয় পদ্ধতিতে ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ কষ্ট, এটা ঠিকই, কিন্তু এখানে এই যে নিত্যবহ খালের সাথে যে সম্পর্ক বেশি কম হওয়ার, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে অপশান ডিটা হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 13 নম্বর দাগে। একটু দেখো 13 নম্বর দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? নদী মোহনা অঞ্চলে এখানে খাঁড়ি হবে, কারণ নদী মোহনায় মিশছে যখন, বা নদী সমুদ্রে মিশছে, একদম মোহনার মুখে তো খাঁড়ি থাকে, তো সেখানে খাঁড়ি বাস্তুতন্ত্র হবে। নদী বাস্তুতন্ত্র হবে না, সামুদ্রিক হবে না, সামুদ্রিক হ্রদ দুটোতে হবে না। এবার নদী বাস্তুতন্ত্র আর খাঁড়ির মধ্যে এটা বেশি ঠিক হবে, এটা খাঁড়ি বাস্তুতন্ত্রটাই সঠিক, অর্থাৎ এক্ষেত্রে অপশান 13 এর সঠিক উত্তর। আচ্ছা, পরে যেটা আসছে, পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে 14 নম্বর দাগের প্রশ্নটা দেখবে। 14 নম্বর দাগ, এখানে যে নাম্বারিংগুলো দিয়েছে কোশ্চেনে, কি নাম্বার এটা কোড দেওয়া আছে, তো যাই হোক এমনভাবে দেওয়া আছে তাতে কোশ্চেন বুঝতে অসুবিধে, ফলে কীভাবে প্রিন্ট করেছে এটা জানি না পর্ষদ থেকে, তো ঠিক আছে হোক, এটা ভ্যান হ্রদ লেখা আছে, তো যাই হোক। এরপরে যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদের নাম কি? লবণাক্ত হ্রদ, দেখো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কোনোটাই কিন্তু পৃথিবীর সর্বাধিক যেটা লবণাক্ত সেটা নয়।
ইথিওপিয়ার হবে। তো যাই হোক, সেটা এর মধ্যে যেগুলো আছে তার মধ্যে সঠিক হবে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর, এটা লবণতার পরিমাণ বেশি তুলনামূলক ভ্যান হ্রদ, ওনেগা হ্রদ, চিল্কা হ্রদের থেকে, ফলে কাস্পিয়ান সাগর হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 16 নম্বর যে প্রশ্নটি আছে। 16 নম্বর প্রশ্নে একটু দেখে না, 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে এখানে যে করেছে সমুদ্র ঠিকই করেছো, সেটা অপশন সি হয়ে যাবে এখানে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ভিডিওটা অনেক ব্রড হয়ে যাচ্ছে একটু, তো ঠিক আছে, আমি আর বেশি অ্যানালাইজ করছি না। যাই হোক, নিবিড় বসতি লক্ষ্য করা যায় মার্ডার্লিং অববাহিকায়, মধ্যম বসতি কান্ট সমভূমি জাপান, বিরল বসতি কালাহারি মরুভূমি মঙ্গোলিয়া, অতি বিরল কালাহারি, এটা ভেল্ট দক্ষিণ আফ্রিকা। এটা ঠিক আছে, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, 16 পরে রয়েছে তোমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে 18 নম্বর দাগে, জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো। জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য এখানে যেগুলো দেওয়া আছে, ধরো জলসম্পদের অতিরিক্ত আহরণ করা, জলসম্পদের অতিরিক্ত আহরণ, মূল লক্ষ্যটা দেখবে জলসম্পদের অতিরিক্ত আহরণ করা, এটা নয়। জলাশয় মৃত্তিকা উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ, শহরাঞ্চলের সম্প্রসারণ, এটা নয়। একফসলি চাষের ওপর গুরুত্ব প্রদান, এটাও নয়। অর্থাৎ এক্ষেত্রে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, জলাশয় মৃত্তিকা উদ্ভিদের সংরক্ষিত ব্যবস্থাপনা, অর্থাৎ একদম প্রপার ম্যানেজমেন্ট যেটা জলবিভাজিকা ব্যবস্থাপনার, হ্যাঁ, এটা অপশান বি হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের যে দাগ নম্বরটি রয়েছে সেটা হচ্ছে ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয়ে থাকে, 50% লৌহ আকরিক রপ্তানি করা হয়, যেটা সে বন্দর এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে মর্মাগাঁও। তো যাই হোক, এটা মর্মাগাঁও যখন নেই, তারপরে যেটা আছে সেটা হচ্ছে বিশাখাপত্তনম, এখানে অপশান এ হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নের অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 21 নম্বর দাগের যে প্রশ্নটা আছে, এটা ভুল করে এসছে হয়তো অনেকেই, যে যাই হোক, সহজ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে সর্বাধিক? এখানে উত্তর হবে আফ্রিকা, অপশান এ হবে সঠিক উত্তর 21 নম্বর দাগে। এখানে বি হবে না, কেন? এশিয়া মহাদেশের জনসংখ্যা সর্বাধিক, ঠিক, জনঘনত্ব সর্বাধিক, সেটাও ঠিক, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফ্রিকা মহাদেশে, তাহলে 21 নম্বর প্রশ্নের এ হবে সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 20, ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা আবশ্যক, এক্ষেত্রে এটা কেন করেছো? অপশান ডি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, কারণ প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর, তোমরা এতজিও খুব পড়নি, এখানে একটা এইভাবে যদি একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে, এটা যদি প্রবেশ্য শিলাস্তর হয়, তাহলে এখানে বৃষ্টিপাত হলে কি হবে? এই জলটা জমা হবে, এটা ভৌমজল, আর তাহলে সেই জলটা ডিসচার্জ হওয়ার কোনো জায়গা থাকছে না, জলের সঞ্চয় ভালো হবে, তাহলে এখানে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান, অপশান সি হবে সঠিক উত্তর 20 নম্বর। পরের যে প্রশ্নটি রয়েছে, পরের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এনডিডিবি, এটা কত সালে গঠিত হয়? এনডিডিবি কত সালে গঠিত হয়? তোমাদের একদম সঠিক, এটা প্রশ্ন আমি দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, সেটা হচ্ছে 1965 সালে, অপশান বি হবে এখানে সঠিক উত্তর, অপশান বি। পরের যে দাগ নম্বরটি রয়েছে, পরের প্রশ্নে 23, জলবিভাজিকা অঞ্চল হলো একটি কোন অঞ্চল? আচ্ছা, এখানে যে দেওয়া আছে একটু তোমরা এটা একটু দেখে নেবে বা বোঝা উচিত ছিল। প্রথমে আসছি, সাংস্কৃতিক অঞ্চল কখনোই নয়, রাজনৈতিক অঞ্চল কখনোই নয়, ডাউট আছে ভৌগোলিক এবং প্রাকৃতিক, তাই তো? এখানে দেখো, ভৌগোলিক অঞ্চল মানে ফিজিও ডিভিশন বা রিজন বলা হয়ে থাকে, যেটা হচ্ছে সামগ্রিক একটা বৃহৎ অঞ্চলকে বোঝায় ভৌগোলিক অঞ্চল। কেমন? যেমন জলবায়ু, কোনো জায়গায় জলবায়ু, সেটা হচ্ছে ভৌগোলিক অঞ্চল, কোনো জায়গায় তৃণভূমি, সেটা ভৌগোলিক অঞ্চল, কিন্তু এটা প্রাকৃতিক অঞ্চল বা ফিজিক্যাল ডিভিশন যেটা, সেটা একটা নির্দিষ্ট জায়গায়, এবং ভৌগোলিক অঞ্চলের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে প্রাকৃতিক। দেখো, সেই কারণে এখানে সঠিক উত্তরটা কিন্তু হবে জলবিভাজিকা, এটা তো সব জায়গায় পৃথিবীর দেখা যাচ্ছে না, ফলে এটা একটা ক্ষুদ্র জায়গায় দেখা যায়, তাহলে এক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ প্রাকৃতিক অঞ্চল হবে সঠিক উত্তর। জলবিভাজিকা অঞ্চল একটি প্রাকৃতিক অঞ্চল, ঠিক আছে, যেটা পার্বত্য অঞ্চলে দেখা যায়, নদীর ক্ষয়কার্যের ফলে এখানে জলবিভাজিকা অঞ্চল আমরা দেখতে পাই, যেখানে হচ্ছে একটা জলবিভাজিকা কী করে, দুদিকে, তিন দিকে, চারদিকে, বিভিন্ন দিকে সেখান থেকে নদীগোষ্ঠী পৃথক হয়ে যায়। তো পরের প্রশ্ন যেটা আসছে, পরের প্রশ্ন তোমাদের আছে, প্রশ্নটা, হ্যাঁ, ভাকরানাঙ্গাল পরিকল্পনা কোথায় গড়ে ওঠে বা কোন রাজ্যের জলসেচ পরিকল্পনা? এটা এখানে যে প্রশ্ন আছে, আমি জানি না উড়িষ্যা করেছে কিনা, ডাক দিয়েছে, যদি দিয়ে থাকে একদম ভুল, এটা হীরাকুদ বাঁধ পরিকল্পনা উড়িষ্যাতে হয়েছে।
আচ্ছা, পাঞ্জাব হবে এখানে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক। 25 নম্বর দাগের অপশান সি হবে সঠিক উত্তর। পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্যে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠেছে। আচ্ছা, পরের যে প্রশ্নটি রয়েছে, পরের প্রশ্ন, হ্যাঁ পরে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির জনঘনত্বের ক্রমহ্রাসমানতা বলো। এটা জনসংখ্যা থেকে তোমাদের এসছে প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং ঠিক এই জায়গা থেকে না তোমাদের যে শিক্ষক, অর্থাৎ 9-10-এর যে শিক্ষক SLST পরীক্ষা দিয়েছে সেখান থেকেও প্রশ্নটা দিয়েছিল, একই প্রশ্ন। তো এখানে যেটা বলছে যে 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির জনঘনত্ব ক্রমহ্রাসমানতার, অর্থাৎ এখানে বেশি থেকে কমের দিকে যাবে। তো সেক্ষেত্রে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 27 নম্বর দাগে তোমাদের প্রথমে যদি বলি, প্রথমে আছে সবথেকে জনসংখ্যা বেশি কোথায়? বিহারে। বিহারের জনসংখ্যা সর্বাধিক, এবং তারপরে রয়েছে বিহারের পরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পরে রয়েছে কেরালা, এবং কেরালার পরে রয়েছে উত্তরপ্রদেশ। সেক্ষেত্রে অপশান এখানে হয়ে যাবে, এখানে অপশান ডির সাথে ম্যাচ করছে, অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ প্রথম বিহার, পরে রয়েছে বিতে ডি হচ্ছে, তাই তো না? আচ্ছা, এখানে 27 নম্বর কোশ্চেন। আচ্ছা 27, এটা এর সাথে ম্যাচ করছে। 27 নম্বর প্রশ্নটা এটা এর সাথে ম্যাচ করছে। CBAD, এডি উত্তরপ্রদেশ কম হবে, এবং এটা মাঝখানে অর্থাৎ কেরালা ঢুকে আছে, ঠিক আছে? তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর 27 নম্বর দাগে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 30 নম্বর দাগে। 30 নম্বর দাগের যে প্রশ্নটি আছে দেখো, উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি কীরূপ হয়? উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এখানে বয়সলিঙ্গ পিরামিড সমবায়ী ত্রিভুজের মতো হয়ে থাকে, অর্থাৎ ঠিক এরকমই এটা হয়। আচ্ছা, পরে যেটা আছে তোমাদের প্রশ্ন নম্বর 29, মহিষ সঞ্চরণ মতবাদের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগনার। এটা একদম পাতি একটা প্রশ্ন। তো যাই হোক, পরের যে প্রশ্নটি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত? জার্মানিতে কী নামে পরিচিত? করিবার সার্ক বলা হয়, কিন্তু এখানে যে ভূমিরূপগুলো দেওয়া আছে সেখানে, আচ্ছা এই যে কাম, এটাও একটা ভূমিরূপ হিমবাহের ফলে হয়। আর এখানে লেখা আছে কার, এটা যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে ক রয় হর্ষইকার, করি বা সার্ক। তো এক্ষেত্রে যদি এটা যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক। আর যদি ঠিকই থাকে তাহলে কিন্তু এখানে অপশান এ হবে এখানে সঠিক উত্তর, কাম। এটা হিমবাহের ফলে একটা ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে, কাম ভূমিরূপ। আচ্ছা, পরবর্তী দাগে একটা প্রশ্নে যাও। না, আপাতত সবই তো হয়ে গেল। হ্যাঁ, আশা করি সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থেকে থাকে উত্তর নিয়ে, যে স্যার এটার পরিবর্তে অন্যটা হওয়া উচিত ছিল বা হবে, তো সেক্ষেত্রে তোমরা নিশ্চিতভাবে কমেন্ট সেকশনে জানিও, আমি সেই জায়গাটা পুনরায় দেখে নেব কোথায় যদি ভুল থেকে থাকে, ঠিক আছে? আর মোটামুটিভাবে যেভাবে করে তোমাদের উত্তরগুলো আমি তুলে ধরলাম, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে, এবং তোমরা নিজেরা মিলিয়ে নিও, কত নাম্বার পাচ্ছ সেটা অবশ্যই করে কমেন্ট সেকশনে জানিও। অপেক্ষায় থাকলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।